একদিকে নিষ্ক্রিয় পুলিশ, অন্যদিকে মানুষের আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। সঙ্গে আছে রাজনৈতিক প্রতিশোধ স্পৃহাও। এ বিষয়ে কথা বলতে যুক্ত হয়েছেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক ও হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শুরুতেই এলিনা খান, আপনার কাছে যেতে চাই। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আমরা বিভিন্ন স্থানে অনেকের উপর হামলা, গণপিটুনি, হত্যা, জোর করে পদত্যাগ করানোর মতো ঘটনা দেখছি। এগুলোকে অনেকেই মব জাস্টিস বলে অভিহিতও করছেন, কিন্তু আদৌ কি তা জাস্টিস? ধন্যবাদ। আসলে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি যে গতকাল যে ঘটনাটা ঘটেছে, চোর সন্দেহ হোক আর যেটা অপরাধী করে থাকুক না কেন, তাকে মেরে ফেলার কোন রকম এখতিয়ার কারণ নেই, বা তাকে মারধর করারও এখতিয়ার কারণ নেই। আইন যদি তার যেহেতু আছে, সেজন্য সে যদি কোনো কারণে অবৈধভাবে ঢুকে থাকে, তাহলে তাকে সেখানে প্রশাসনের মাধ্যমে আপনার থানাকে সোপর্দ করা দরকার ছিল। এই যে নৃশংসভাবে তাকে যে পিটিয়ে হত্যা করা হলো, এটা চরমতম বর্বরতা এবং ঘৃণ্যতম একটা কাজ। এবং আমি মনে করি এটা অমানবিক শুধু না, এটা মানে পিশাচের মতন একটা কাজ হয়েছে, যেটা কখনো আমরা পূরণ করতে পারি না। মানবাধিকারের চরম লঙ্ঘন। আর আপনি যেটাকে বললেন যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে, জোরপূর্বক কাউকে করা হয়েছে, কাউকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে, বা অনেক কিছু করানো হয়েছে। একটা রেভলিউশনের পর অনেক কিছু ঘটনা ঘটে, সেরকম ঠিক। আবার এটাও ঠিক যে সেটা কন্ট্রোল করার জন্য যেটা দরকার, সেই প্রশাসন স্ট্রংলি সে কাজটা করতে হবে। যে আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশে ছাত্র জনতা অভ্যুত্থান ঘটেছে একটা, সেই অভ্যুত্থানে কিন্তু পুলিশ প্রশাসনের একটা বড় দিক, বড় জায়গাটা কিন্তু এখনো গ্যাপ হয়ে আছে। তারা যোগ দেয়নি কাজে, বা কিছু হয়েছে বা কারণ প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ, যে স্তম্ভ না থাকলে পারে আপনি কোনো কাজ করতে পারবেন না। এই পুলিশে সেই স্তম্ভের কাছে আমরা দেখেছি যে অনেক গ্যাপ থেকে গেছে। কোনো ধরনের অমানবিক ভাবে কোনো কাজ করাকে আমরা সমর্থন করি না। আমরা মনে করি যে ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী অভ্যুত্থান হয়েছে, সেটার একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে কোন রকম বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন সুশাসন প্রতিষ্ঠিত হবে। এই সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে ব্যত্যয় ঘটলো, কালকেও ঘটলো, এর আগেও একটা ঘটেছে, এই ঘটনাগুলো অনতিবিলম্বে যদি আমরা দ্রুত এটাকে সঠিকভাবে যদি আগলে না রাখতে পারি, তাহলে মারাত্মক একটা ঘটনা আরো ঘটতে পারে। আর একটা কথা এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে কিছু কিছু লোক আছে, আমরা জানি কিছু কিছু ছেলে বাচ্চা যে পারিবারিক বা সামাজিক মূল্যবোধের বা নৈতিকতা নাই। আমাদের দেশের শিক্ষা ক্ষেত্রে যে জিনিসটা বড় গ্যাপ, সেটা হচ্ছে যে আমরা পড়তে এসেছি, শুধুমাত্র বই নিয়ে পড়তে এসেছি, কিন্তু আমাদের যে আরো জেনারেল নলেজ আছে, আমাদের যে মূল্যবোধ আছে, নৈতিকতা আছে, আমাদের সমাজের যে শিক্ষা আছে, আমাদের পারিবারিক যে মানে একটা মূল্যবোধের মধ্যে দিয়ে বড় হওয়া, সেই জায়গা থেকে কিন্তু আমরা আসি নাই অনেকে। এবং একই সঙ্গে আমি বলবো সেই জায়গাটা এখন পর্যন্ত চরম মানে ফাঁকা হয়ে আছে। এখন যেহেতু একটা নতুন রাষ্ট্র গঠন করা মানে রাষ্ট্র গঠন বলবো না, রাষ্ট্র মানে সরকার এসছে, অন্তর্বর্তীকালীন সরকার, হয়তো তাদের পক্ষে সবকিছু মিটিগেট করা সম্ভব হবে না, কিন্তু কিছু কিছু দিক নির্দেশনা যেন তারা দিয়ে যেতে পারে। কারণ কিছু কমিশন গঠন হয়েছে, সেই কমিশন যেন অন্তত সেই জায়গাগুলোতে যেন হাত দেয়। এলিনা খান, আপনার কাছে আবারও আসবো। একটু রিয়াজুল হক, আপনার কাছে যেতে চাই। আগে বলা হতো বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নেই, সে কারণে এমন ঘটনা ঘটে, কিন্তু অভ্যুত্থানের পরে আসা সরকারের প্রতি তো জনগণ বা রাজনৈতিক দলগুলোর বড় অংশের সমর্থন আছে বলে ধরে নেওয়া যায়। তারপরেও কেন এসব ঘটনা ঘটছে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। না, এটা ঘটছে মানে কি, একটা দিনে তো একটা জিনিস পাল্টে যেতে পারে না। আমাদের দেশে একটা বিচারহীনতার সংস্কৃতি দীর্ঘদিন থেকে চলে আসছে। অপরাধ করে বারবার করে পার পেয়ে যাচ্ছে। তো এই বিভিন্ন কারণে, আরো অনেক কারণ আছে, সেগুলো আমি সবকিছু এখানে আলাপ করতে চাই না। তো সেই সমস্ত কারণে আমরা দেখেছি যে মানুষের বিচারের প্রতি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি, তো আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলতে গেলে আরো অনেক বেশি বলতে হয়, যে তাদের প্রতি মানুষের খুব একটা বিশ্বাস নেই। তো সেই কারণেই আমার মনে হয় মানুষ অনেক উত্তেজিত হয়ে আছে, যেটা হয় একদম উচিত না, যেটা অ্যাডভোকেট এখানে বললেন, যে মানুষের একদমই এটা হওয়া উচিত না। কারণ এই যে মব জাস্টিস নামে কি একটা শব্দ বেরিয়ে আছে এখন, মব জাস্টিস। মব মানে কি? একটা উত্তেজিত জনতা।
তারা কি বিচার করে? বিচার মানে একটা অবিচার। তারা তো উত্তেজিত জনতা তো কোনো বিচার করতে পারে না, তাদেরকে সে ক্ষমতা আমাদের সংবিধানও দেয়নি বা পৃথিবীর কোনো দেশেই দেয়া নেই হয়তো। তো এই যে যে কাজটা তারা করে যাচ্ছে, তারা এটা করতে পারে না। আমার একটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে, রাইট টু লাইফ, এটা আমাদের সংবিধানের কথা, আমাদের কনস্টিটিউশনের কথা, এবং আমাদের সর্বজনীন মানবাধিকারের যে ঘোষণা সেটারও একই কথা, যে মানুষের বেঁচে থাকার অধিকারটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় অধিকার। তাকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করে তাকে কোনো রকমের নির্যাতন তার উপরে করা যাবে না, হত্যা তো অনেক পরের কথা। কিন্তু সেই কাজগুলো আমাদের দেশে প্রচন্ডভাবে হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা আশা করি যে মাননীয় প্রধান উপদেষ্টা জি ইতিমধ্যেই জাতীয় উদ্দেশ্যে ভাষণে সম্বোধন উনি বলেছিলেন যে আইন কেউ হাতে তুলে নেবেন না। এই যে ছাত্র বৈষম্য আন্দোলন যারা আছে তারাও ওই সমন্বয়করাও কিন্তু বারবার করে বলছে কয়েকটা ঘটনার কারণে যে আপনারা এইগুলো হাতে তুলে নিয়েন না। এবং সর্বোপরি আজকে খুব চমৎকার ভাবে বলেছেন, আজকে না গতকালকে দেখলাম, জি যে চমৎকার ভাবে বলেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব। উনি বলেছেন যে আইন হাতে তুলে নেওয়ার কোনো অধিকার আপনাদের নেই। আপনাদের কোনো অভিযোগ থাকলে আপনারা তাকে ধরে নিয়ে, এবং জি আইন সেটা অভিযোগ আজকেই আপনাকে বলেছেন দেয়নি স্বরাষ্ট্র সেভাবে। উপদেষ্টা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওখানে যে বলেছেন। তো এই কারণে আপনার দরকার আপনার সেখানে যে পুলিশের কাছে তাদেরকে ধরে নিয়ে দিয়ে দেন। পুলিশে যে কোনো মানুষ কিন্তু যে কোনো মানুষকে ধরে পুলিশের কাছে দিতে পারে, এটা মানুষের কিন্তু ক্ষমতা আছে, দিস ইজ রাইট। কিন্তু জি সেই ক্ষমতাটা প্রয়োগ না করে আপনার নিজেরাই সেখানে বিচার করে ফেলতেছেন, তাকে হত্যা করে ফেলছেন, এটা আপনারা করতে পারেন না। জি বিশেষ করে আপনাকে দুটো আরো বিশ্ববিদ্যালয়ে শুনবো। যে আমি দুটো একটু ইলিনা খান আপনার কাছে আবারও যেতে চাই। এই যে মব জাস্টিস বা বিনা বিচারে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটছে, এক্ষেত্রে মানবাধিকার কর্মী বা মানবাধিকার সংস্থাগুলো কি যথেষ্ট সোচ্চার বলে মনে করেন? আমি মনে করি মব জাস্টিস বলে কোনো জাস্টিসই নেই, কোনো আইনও নেই, কিছুই নেই। সুতরাং এটাকে আমি গ্রহণই করছি না। তবে আমরা সোচ্চার, আমি জানি যে মানবাধিকার যে সংগঠনগুলো আছে তারা সোচ্চার, কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যাটা আপনি আরেকটু দেখেন, আবরার যখন মারা গেল, আপনার ইঞ্জিনিয়ার একজন জি বুয়েটের ছাত্র, এবং তারা মানলো কি তারই বুয়েটের ছাত্ররা। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে আমরা সুশিক্ষা বলে যে জায়গাগুলোতে ঢুকছি সেখানে কিন্তু কুশিক্ষার একটা প্রভাব পড়ছে। কুশিক্ষাটাই বেশি এখানে আছে, এখানে সুশিক্ষাটা ওরকম আসছে না। আবরারের বিচারটা আমরা এখন পর্যন্ত ওইভাবে যেহেতু শেষ হয়নি, আমি মনে করি যে এই জায়গাগুলোতে আমাদের কাজ করার দরকার। হিউম্যান রাইটস সোচ্চার, এবং হিউম্যান রাইটস এর লোকজন সোচ্চার হলে তো হবে না। এখানে কয়েকটা স্তর আছে, ইউনিভার্সিটিতে প্রক্টর আছে, ইউনিভার্সিটিতে প্রভোস্ট আছে, ভাইস চ্যান্সেলর আছে। প্রক্টরের কাজ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে যে সমস্ত ঘটনা ঘটে সেগুলোকে তারা কিন্তু দেখবে। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, রাজনীতির হই হুল্লা হয়েছে, কিন্তু প্রক্টর সেগুলোকে কন্ট্রোল করেছে, এবং একটা পর্যায়ে তারা কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে না হয় এই জন্য সেই জায়গাগুলোতে তারা কাজ করেছে। আমাদের প্রক্টররা আগে যখন কাজ করেছে তারা রাজনৈতিক ভিত্তিক ছিল, জি তারা রাজনীতিকে সবসময় প্রোটেকশন দিয়ে এসছে, যার জন্য এই সংস্কৃতিটা গড়ে উঠে গেছে। এখন থেকে আমার কাছে যেটা মনে হয়, আমরা যারা হিউম্যান রাইটস যারা আছে তারা যেমন সোচ্চার, হিউম্যান রাইটস এর প্রত্যেকটা মানুষই যারা এটা পছন্দ করে না, যারা এটাকে অপরাধ মনে করে, তারাই হিউম্যান রাইটস করে। প্রত্যেকটা মানুষের মধ্যে আপনি যে কোশ্চেন করছেন, আপনি একজন মানবিক বোধ সম্পন্ন ব্যক্তি বলেই তো আজকে আমাদেরকে বলছেন যে জি মানবিক বোধ সম্পন্ন ব্যক্তিরা যখন প্রত্যেকে সোচ্চার, তাহলে আমাদের এই জায়গাগুলোতে কাজ করার দরকার। আর ইউনিভার্সিটিতে যে কেউ তো ঢুকে কিছু করতে পারে না, ইউনিভার্সিটির প্রশাসনকে সেটাকে কঠোরভাবে দমন করতে হবে, এবং শিক্ষার একটা পরিবেশ তাদেরকে ফিরিয়ে আনতে হবে, সেটা জি যেভাবেই হোক। আর একটা কথা এখানে বলতে চাই যে গণপিটুনি কিন্তু আজকের এই ঘটনা না, আমি এর আগেও অনেকবার, আমি এখন টিভিতেও একবার বলেছি, এর আগেও অনেক সময় দেখেছে চোর সন্দেহে রাস্তাঘাটে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে। অনেক মানুষকে, নারীকে মারা হয়েছে, পুরুষকে মারা হয়েছে। কয়েকদিন আগে কক্সবাজারে যে একটা নারীকে হেনস্থা করা হলো। হ্যাঁ এই যে ঘটনাগুলো, এই বিস্তর ঘটনাগুলো কিন্তু একটা সামাজিক, একটা রাজনৈতিক, একটা জি দেশের যে অস্থিরতা সেটা বহিঃপ্রকাশ। এই বহিঃপ্রকাশটাকে অতি দ্রুত নিরসন করার জন্য আমার মনে হয় যে আমাদের সবাইকে এগিয়ে আসা খুব জরুরি। জি ধন্যবাদ আপনাকে। রিয়াজুল হক, আপনার কাছে আবার একটু জানতে চাই, এই যে পরিস্থিতি, এই উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের যে ভূমিকা সেটাকে আপনি কিভাবে দেখছেন? তারা কি যথাযথ পদক্ষেপ নিতে পারছে, বা এসব এখনো তাহলে ঠেকানো যাচ্ছে না কেন? না, এটা তো এই একটা অনেক বড় ধরনের একটা অভ্যুত্থান আমাদের দেশে হয়ে গেল, আমরা সবাই জানি। আজ 60 দিনের মতো হয়েছে, 50-60 দিন। তো তো এর ভিতরে সরকারকে তো অনেক কিছু গোছাচ্ছে। এই সরকার তো
যদিও একটা ইন্টারিম গভর্নমেন্ট, অল্প সময়ের জন্য তারা এসেছে, তারা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে আমরা ফিরে যেতে পারি সেটার একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্যই তারা এখানে এসেছে। এবং ইতিমধ্যে কিন্তু তারা অনেকগুলো কাজ হাতেও নিয়েছে, জি, যেগুলো দীর্ঘদিন থেকে আমাদের দাবি ছিল বিভিন্ন ক্ষেত্রে। সেটা নির্বাচন থেকে শুরু করে, গণতন্ত্রের জন্য নির্বাচন তো অবশ্যই, নির্বাচন থেকে নির্বাচন বলে, দুর্নীতি বলেন, বিভিন্ন ক্ষেত্রে অনেকগুলো কমিশন তারা তৈরি করে দিয়েছে, হুইচ ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড স্টিল হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, জি, যে সেই কাজগুলো তারা করে দিয়েছে। তো তার ভিতর দিয়ে এই প্রশাসনের নিয়মিতভাবে চালিয়ে যেতে হচ্ছে। আবার দেশের আর্থিক অবস্থাও ভালো না, সেদিকেও তাদের বিদেশিদের সাথে যোগাযোগ রাখতে হচ্ছে। হ্যাঁ, তারপরে আমি বলবো যে সরকারকে এরপরেও আরো বেশি আমাদের দেশের আইন শৃঙ্খলার প্রতি আরো বেশি নজর দিতে হবে। এই জিনিসটা যেটা আজকে স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যে উপদেষ্টা, কথাটা বলে, জি, স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটি বলেছেন, সেই কথাটা যেন আমরা একটা বাস্তবায়ন দেখতে চাই। থানায় গেলে আগে পুলিশ মামলা নিত, থানায় গেলে পুলিশ মামলা নিতে চাইতো না, মামলা করলে ঠিক আছে আমি মামলা করছি। এখন উনি বলেছেন যে এখন থেকে যে বাদী যাবে তার কাছ থেকে মামলাটা নিয়ে নেবে উনি, এই কথা আজকে নির্দেশ দিয়েছেন। জি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।